সংস্কার কোনো ধর্মীয় গ্রন্থ নয়, গয়েশ্বরচন্দ্র রায়। সেনাবাহিনী সবসময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে, বললেন সেনাপ্রধান। নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না, বললেন টুকু। কেউ হাসনাতের দিকে বন্দুক ধরলে তার সামনে দাঁড়িয়ে যাওয়ার কমিটমেন্ট আমাদের আছে। এবং সর্বশেষ জানাবো, চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তাকে হত্যার অভিযোগ, স্ত্রী কারাগারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সংস্কার কোনো ধর্মীয় গ্রন্থ নয়, গয়েশ্বরচন্দ্র রায়। সংস্কার কোনো ধর্মীয় গ্রন্থ বা আল্লাহ প্রদত্ত কোনো কোরআন নয়, বাইবেল নয় এবং হিন্দুদেরও বেদও নয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি সময়ের প্রয়োজনে করতে হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এই মন্তব্য করেন। গয়েশ্বরচন্দ্র রায় আরও বলেন, সংস্কার নিয়ে এখন নানামুখী ষড়যন্ত্র চলছে। সংস্কার নিয়ে প্রশাসনের মধ্যে ষড়যন্ত্র রয়েছে, দলের মধ্যে রয়েছে, দেশের বাইরে থেকেও ষড়যন্ত্র করা হচ্ছে। কিছু ষড়যন্ত্র দৃশ্যমান এবং কিছু ষড়যন্ত্র অদৃশ্য। বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে, এজন্য একটি দল সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনকে বিলম্বে অনুষ্ঠিত হওয়ার জন্য নানাবিধ ষড়যন্ত্র করছে। অতীত প্রেক্ষাপট উল্লেখ করে তিনি আরো বলেন, শেখ মুজিব ক্ষমতা পাকাপোক্ত করার জন্য বাকশাল গঠন করেছিলেন, কিন্তু বাকশাল কি জিনিস এটি খায় না মাথায় দেয় সেটি তার দলের কর্মীরা বুঝতো না, তাই তিনি জীবন দিয়ে এর খেসারত দিয়েছেন। এখন থেকে শেখ মুজিবের দুইবার মৃত্যু দিবস পালন করতে হবে, একবার 15 আগস্ট, আরেকবার 5 আগস্ট। শেখ হাসিনা উন্নয়নের দোহাই দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছিলেন, এজন্য তিনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ভোটের মালিক জনগণ, দেশের মালিকও জনগণ। তাই বিএনপি নেতাকর্মীদের এমন কোনো কর্ম করা যাবে না যেন ভোটের বাজারে ব্যালট বাক্সে আগুন লাগে। আগে দেশ, পরে দল, তারপরে ব্যক্তি। যার যার ভোট তার তার হাতে। এখন স্বামীর কথায় কেউ ভোট দেয় না, আবার বউয়ের কথায় স্বামীও ভোট দেয় না। কয়েকদিন যাবৎ দেশে যা ঘটছে তা ভোট বন্ধ করতে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সেই বিষয়ে আমাদের ভাবতে হবে। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, গুজবে কেউ কান দিবেন না, দৌড় দিবেন না এবং দলের নেতাকর্মীদের সবার সাথে সংযত আচরণ করার জন্য তিনি আহ্বান জানান। সেনাবাহিনী সবসময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে, বললেন সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জুলাই আন্দোলনে আহতদের মনোবল না হারানোর পরামর্শ দিয়েছেন। এই সহায়তা কার্যক্রম এখনও চলমান আছে বলে জানিয়েছেন তিনি। সেনাপ্রধান আরও বলেন, আহতদের আর্থিক সহায়তা দিতে কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছে। জুলাই আন্দোলনে আহতদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জাতির কৃতি সন্তান, আমরা আপনাদের পাশে আছি সবসময়। আপনারা মনোবল হারাবেন না। নিশ্চয়তা দেওয়া হচ্ছে, আহতদের পাশে থাকবে সেনাবাহিনী, তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে। নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না, বললেন টুকু। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, দ্রুত নির্বাচন দিয়ে দিন, নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিগত 1 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার যেই নির্যাতন করেছে তা আমরা সহ্য করেছি, কিন্তু আন্দোলন থেকে কখনো মাঠ ছেড়ে যায়নি, মাঠ ছেড়ে পালায়নি। আগস্টের আন্দোলনের রূপ দিয়েছে দেশনায়ক তারেক রহমান, তার নির্দেশনায় এই আন্দোলন সফল হয়েছে। তাই এই সরকারকে বলছি, অতি দ্রুত নির্বাচন দিয়ে দিন। দেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নাই, তাই নির্বাচনের বিকল্প নেই। কেউ হাসনাতের দিকে বন্দুক ধরলে তার সামনে দাঁড়িয়ে যাওয়ার কমিটমেন্ট আমাদের আছে। আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে সেনাপ্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। জানিয়ে রাজনীতির মাঠ এখন উত্তপ্ত। সেনাপ্রধানের বিরুদ্ধে দেওয়া ওই পোস্টের পর অনেকেই হাসনাতকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। তবে এই ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন এনসিপির আরেক শীর্ষ নেতা সার্জিস আলম। জানিয়েছেন, কেউ হাসনাতের দিকে বন্দুক তাক করলে তার সামনে দাঁড়িয়ে যাওয়ার কমিটমেন্ট আমাদের আছে। গত 11 মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে হাসনাত আব্দুল্লাহর দেওয়া ফেসবুক পোস্টের বিরোধিতা করেছেন সার্জিস। এই নিয়ে বিতর্ক তৈরি হলে এমতো অবস্থায় নিজের অবস্থান তুলে ধরতে আজ একটি পোস্ট করেছেন সার্জিস। হাসনাতের দেওয়া পোস্টের কিছু জায়গায় সংশোধন, সংযোজন ও বিয়োজন এনেছেন তিনি। সেদিন আমি এবং হাসনাত সেনাপ্রধানের সঙ্গে গিয়ে কথা বলি। আমাদের সঙ্গে আমাদের দলের গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্যেরও যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়ার পূর্বে মুহূর্তেই ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি। প্রথমেই স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি, বরং সেনাপ্রধান মিলিটারি অ্যাডভাইজারের সঙ্গে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান হতো।
যেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন এনাফ ইজ এনাফ, তখন আমি সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করি, আপনাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখছেন কিনা? সেনাপ্রধানের বক্তব্য তুলনামূলক স্ট্রেট ফরওয়ার্ড এবং হার্শ মনে হচ্ছে। তিনি আমাকে বললেন, তোমরা কি এই বিষয়ে সরাসরি কথা বলতে চাও? আমি বললাম, বলা যেতে পারে। এরপরে সেদিন সেনাপ্রধানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। সেনা ভবনে সেই রুমে আমরা তিনজনই ছিলাম, সেনাপ্রধান, হাসনাত এবং আমি। মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে, আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি। অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলছিলেন। পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে, সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি। বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই সমস্যার সৃষ্টি হবে, সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সঙ্গে বলছিলেন। হাসনাতের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল, যেমন রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন, শিরিন শারমিন চৌধুরী, সোহেল তাজ, এসব নিয়ে কথা হয়েছিল। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে, না থাকলে কি হবে, আওয়ামী লীগ এই ইলেকশন না করলে কবে ফিরে আসতে পারে কিংবা আদৌ আসবে কিনা, এসব বিষয় নিয়ে কথা হয়েছিল। এসব সমীকরণে দেশের উপরে কি প্রভাব পড়তে পারে, স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে, সেসব নিয়ে কথা হয়েছিল। কিন্তু যেই টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে, আমি মনে করি কনভারসেশন ততটা এক্সট্রিমলি ছিল না। তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল। দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ করা যে প্রয়োজনীয়, সেই বিষয়ে সরাসরি অভিমত ছিল। হাসনাত তার বক্তব্যে আরেকটি বিষয় উল্লেখ করেছেন। আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স, তোমার বয়সের থেকে বেশি। এই কনভারসেশনটা হয়েছে, এটা সত্য। কিন্তু আমাদের রুমে বসে হওয়া কনভারসেশন হঠাৎ একেবারে শেষ করে যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন এবং রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে এসে যখন আমরা গাড়িতে ফিরবো, তার পূর্বে বিদায় নেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কনভারসেশন হয়েছে। সেনাপ্রধান রেগে যাওয়া সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি, বরং বয়সী তুলনামূলক বেশ সিনিয়র কেউ জুনিয়রদেরকে যেভাবে অভিজ্ঞতার ভারের কথা ব্যক্ত করে, সেই টোন এবং এক্সপ্রেশনে বলেছেন। হাসনাত তা ওয়াকার, এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না। হাসনাতের জায়গা ভিন্ন এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের